গগনে গর্জে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাই বর্ষা। মনে আছে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকের সেই সোনাতরী কবিতাটির কথা। তো আমরা আজকে কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, আজকে আমরা অবস্থান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে, রবীন্দ্র কমপ্লেক্সে। সো লেটস এক্সপ্লোর রবীন্দ্র কমপ্লেক্স। আজকে আমরা রওনা হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যেটি খুলনার ফুলতলা উপজেলা সংলগ্ন দক্ষিণডি গ্রামে অবস্থিত। আজকে আমরা যাত্রা শুরু করেছি খুলনা থেকে। এখান থেকে চলে যাব ফুলতলা উপজেলা সদরে। উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আচ্ছা, বলে নিই, ফুলতলা উপজেলা সদর থেকে রবীন্দ্র কমপ্লেক্স যেতে আপনাদের 15 থেকে 20 টাকা ভাড়া লাগবে। ফুলতলা বাস স্ট্যান্ডেই পেয়ে যাবেন অটোরিকশা, ভ্যান গাড়ি। ছায়া সুশীতল, অনিন্দ্য সুন্দর একটি গ্রাম এই দক্ষিণডিহি। মায়াভরা গ্রামের ছায়াভরা পথ পেরিয়ে যখন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি পৌঁছাবেন, তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। অবশেষে দেখা মিলল রবি ঠাকুরের শ্বশুরবাড়ি। ওই যে দেখা যাচ্ছে দ্বিতল ভবন বিশিষ্ট একটি দালান কোঠা। আমরা জনপ্রতি 10 টাকা টিকিট মূল্য পরিশোধ করলাম। এবার ঢুকে পড়ব ঐতিহাসিক বেণীমাধব রায়চৌধুরী জমিদার বাড়িতে, যেটি রবীন্দ্র কমপ্লেক্স বা রবীন্দ্র জাদুঘর নামে অধিক পরিচিত। এখানে আসলে সবচেয়ে যে অনুভূতিটি আপনাকে নাড়া দিবে, সেটি হচ্ছে আপনি এখন এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছেন যেখানে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার পা রেখেছেন। আর এই অনুভূতিটি নিশ্চয় কোনো সাধারণ অনুভূতি নয়। আমার মনে এখন দুটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। প্রথমটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল বিশ্বব্যাপী, কিন্তু কেন তিনি এই গ্রামে বিয়ে করতে এলেন? দ্বিতীয়টি, আমরা এখন যে বাড়িটির সামনে অবস্থান করছি সেটি বেণীমাধব রায়চৌধুরী অর্থাৎ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, কিন্তু কেন এটিকে রবীন্দ্র কমপ্লেক্স বা রবীন্দ্র ভবন বলা হচ্ছে? চলুন খুঁজে আসি প্রশ্নের উত্তর। অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তর। রবীন্দ্রনাথের এই গ্রামে আসার পিছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, তার মামার বাড়ি। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে বিয়ে করেছিলেন রামনারায়ণ চৌধুরীর কন্যা সারদা দেবীকে। তাছাড়াও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আদি নিবাস ছিল পাশের রূপসার পিঠাভোগ গ্রামে। আর এই কারণেই ছোটবেলা থেকেই এই গ্রামগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যাতায়াত ছিল। আবার রবি ঠাকুরের কাকিমা ত্রিপুরা সুন্দরীও ছিলেন এই গ্রামেরই মেয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি, এই গ্রামটিতে বসবাস ছিল ঠাকুর পরিবারের সমগোত্রীয় পিরালি গোত্রের। আমরা কথা বলছি 17 শতকের। তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের বিয়ে হতো নিজ গোত্রের মধ্যে, আর এটা খুব কঠোরভাবে মেনে চলা হতো। 1882 সালে পূজার ছুটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি জ্ঞানদানন্দিনী দেবী উৎসাহী হয়ে পৈতৃক বাস্তবিটা দেখার অজুহাতে যশোরের নরেন্দ্রপুরে আসেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন যা কাদম্বরী দেবী ও ঠাকুরপো তথা দেবর রবীন্দ্রনাথ। মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথকে আশেপাশের এলাকার পিরালি গোত্রের মেয়ে দেখিয়ে বিয়ে দেওয়া। সেই সময় তারা খুলনার ফুলতলা এলাকার দক্ষিণডি গ্রামের বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে ভবতারিণী ওরফে ফেলিকে দেখেন। রবি ঠাকুরের পছন্দ হওয়ার পরের বছর অর্থাৎ 1883 সালে ধুমধাম করে বিয়ে হয় তাদের। বিয়ের পর ঠাকুর পরিবারের প্রথা অনুযায়ী ভবতারিণীর নাম হয়ে যায় মৃণালিনী দেবী। বিয়ের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর আর ভবতারিণী দেবীর বয়স ছিল 11 বছর। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িটি এখন একটি জাদুঘর।
বাড়ির সামনেই রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তি রয়েছে। বেণীমাধব রায়চৌধুরীর আসল বাড়িটি যখন দেখলাম তখন বুঝতে পারলাম বর্তমান ভবনটিকে কেন রবীন্দ্র কমপ্লেক্স বলা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1882 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন দক্ষিণডি গ্রামে আসেন, মানে বেণীমাধব রায়চৌধুরীর বাস্তবিটাই, তখন পুরাতন যে বাড়িটা ছিল সেটা কিন্তু এইটাই ছিল। পরবর্তীতে 1883 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় মৃণালিনী দেবীর সাথে, তখন বিয়ের পরবর্তী সময়ে তিনি কিন্তু এই ভবনটি তৈরি করে দিয়েছিলেন, আর এজন্য এই ভবনটিকে বলা হয় রবীন্দ্র কমপ্লেক্স। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1883 সালের পরবর্তী সময়ে যখন বাড়িটির নির্মাণ কাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু রবীন্দ্রনাথ তার পরবর্তী সময়ে দক্ষিণডি গ্রামে আর আসেননি। যখন আমরা ভবনটির দ্বিতীয় তলায় উঠতেছিলাম, চোখে পড়ল প্রাচীন কারুকার্যমণ্ডিত সিঁড়ির রেলিং, যেটা আপনাকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করাবে। চোখে পড়ল পুরাতন দাসের পরিবার গাছ ছাদ, যেটার গঠনশৈলী আসলেই মন ছুঁয়ে যাওয়ার মতো। ভবনটির এই স্থানটিতে মানুষের সমাগম একটু বেশিই থাকে। দেখে মনে হলো ছবি তোলার অন্যতম একটি জনপ্রিয় স্থান এটি। এখানে থেকে নিচের দৃশ্য আসলে মনোমুগ্ধকর, যেটা কেউ হাতছাড়া করতে চায় না। মনে মনে ভাবতেছিলাম, এখানে বসে হাতে এক কাপ কফি নিয়ে রবীন্দ্রনাথের একটা উপন্যাস শেষ করতে পারলে বোধহয় 16 কলা পূর্ণ হতো। এখানেই শেষ করছি আজকের ভ্রমণ গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন গল্পের সাক্ষী হতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।